বিসমিল্লাহির রহমানুর রাহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি কর্নেল মোহাম্মদ আব্দুল হক, নিউজ 24 চ্যানেলের সাপ্তাহিক অনুষ্ঠান মুক্তির কথায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা মুক্তির কথা অনুষ্ঠানে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা বর্তমান সময়ে প্রতিটি মানুষকে বিবেককে সাড়া দেওয়ার মতো কথা। যেমন ধরুন, দারিদ্রতা বিমোচন। আমাদের পরেও অনেক দেশ স্বাধীনতা অর্জন করে তারা অনেক বেশি অর্জন করেছে এবং দারিদ্র্য সীমা তাদের ধারে কাছেও নাই। তারা আজকে তৃতীয় বিশ্ব থেকে হয়তো তারা অনেক উপরে চলে গেছে। কিন্তু আমাদের কি অবস্থা? বাংলাদেশে 54 বছর হয়ে গেল, এখন পর্যন্ত আমাদের দেশের মানুষ রাস্তাঘাটে ঘুমায়, বস্তিতে বসবাস করে, দুবেলা ঠিকমতো খাবার পায় না। এর জন্য কারা দায়ী? আমরা তো সহজ উপায়ে বলতে পারি রাজনীতিবিদগণ। কেননা রাজনীতিবিদগণই তো দেশকে পরিচালনা করে। দারিদ্র্য বিমোচন করা তো তাদেরই অন্যতম দায়িত্ব। অথচ দেখা যায় একজন রাজনীতিবিদ ভোটে দাঁড়ানোর পরে, ভোটে পাশ করার পরপরই সে হাজার কোটি টাকার মালিক হয়ে যায়, অথচ তার নির্বাচনী এলাকার দারিদ্রতা আরও বাড়তে থাকে। এই প্রসঙ্গে আমরা আলোচনায় যাচ্ছি। আলোচনায় আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন, স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছে লেফটেন্যান্ট কর্নেল শামসুজ্জামান খানকে। তিনি একজন রাজনীতিবিদ, বিএনপির রাজনীতির সাথে জড়িত। আরেকজন অতিথি হলেন কর্নেল মোহাম্মদ জিহাদ খান। তিনি জামাত ইসলামের রাজনীতির সাথে জড়িত এবং তিনি একজন চিকিৎসক, বাংলাদেশের অন্যতম বিশিষ্ট কার্ডিওলজিস্ট অর্থাৎ হার্ট বিশেষজ্ঞ। আপনাকেও স্বাগতম আজকের অনুষ্ঠানে। কর্নেল শামসুজ্জামান খান, আপনি বলুন, এই যে রাজনীতিবিদদের দ্বারা দেশ শাসিত হলেও তারা কেন দারিদ্রতা বিমোচনে এত পশ্চাৎপদী কেন? ধন্যবাদ কর্নেল আব্দুল হক স্যার, আমাকে আজকের এই আপনার মুক্তির কথা এই প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে মুক্তি এমন একটা শব্দ যেটা মানুষ সব কিছুতেই চায়। কথার বলতে মানুষ মুক্তি চায় যে আমি মুক্ত পরিবেশে কথা বলবো, আমি একটি মুক্তি পরিবেশে বসবাস করব, আমি আমার জীবিকা আমি একটা মুক্ত পরিবেশে অর্জন করতে চাই, আমি মুক্ত পরিবেশে চলাফেরা করতে চাই। কিন্তু সব কিছুর সাথে কিন্তু জড়িত হচ্ছে যে যেখানে কিংবা যে রাষ্ট্রে সে বসবাস করছে সেই রাষ্ট্র এবং সেই রাষ্ট্রে যারা পরিচালনায় থাকে তারা এবং তার সাথে সংশ্লিষ্ট যারা থাকে, সেটা সরকারি বলেন আর বেসরকারি বলেন অন্যান্যরা, তারা এই রাষ্ট্রটাকে কিংবা তার ওই পরিবেশটাকে কতটুকু তার জনগণের জন্য তৈরি করে দিতে পারছে। তো এর একটা বড় সিংহভাগ দায়িত্ব কিন্তু আসে রাজনীতিবিদদের কাছে। কারণ একটা গণতান্ত্রিক একটা রাষ্ট্র, তো বাংলাদেশ একটা গণতান্ত্রিক রাষ্ট্র। আমরা কিন্তু শৃঙ্খলা থেকে মুক্ত হয়েছিলাম 71 সালে, কিন্তু এই মানুষের এই দারিদ্রতা থেকে মুক্তি পাওয়া, মানুষের কথা থেকে মুক্তি পাওয়া। তো আমরা যদি 54 বছরের ইতিহাস দেখি, আমরা অনেক এগিয়েছি। আমরা যে একদম পিছিয়ে আছি তা না, অনেক কিছুতে আমাদের অনেক অর্জন আছে। তো আমাদের রাজনীতিবিদরা আপনার, যদিও আমাদের একটা বড় সময় কিন্তু এর ভিতরে আমাদের কিন্তু সামরিক শাসনের ভিতর দিয়েও যেতে হয়েছে সঙ্গত কারণেই। আপনি সেখানেও রাজনীতিবিদদের ব্যর্থতার কারণেই কিন্তু এসেছে বিষয়গুলো। তো আমি যদি এখন দেখতে চাই দিয়ে, আমি বলবো না যে সমস্ত রাজনীতিবিদ কিংবা সমস্ত এমপিরা তারা আপনার ইলেক্টেড হয়ে সংসদে যে তারা হাজার হাজার কোটি টাকা বানান, আমি আপনার এই কথার সাথে একমত পোষণ করবো না, সবাই না। তবে হ্যাঁ, সমাজে কিছু কিছু আপনার মেম্বার অফ পার্লামেন্ট, সংসদ সদস্যরা তাদের দুর্নীতি কিংবা তাদের আচরণটা এমন একটা পর্যায়ে চলে যায় যেটা আপনার রাজরাজাদের আচরণ মতো হয়ে যায়। তাদের সম্পদের যে পাহাড় যারা গড়ে ফেলে আপনার 5 বছরকালীন সময়, সেটা সত্যি খুব দুঃখজনক একটু পর্যায়ে পড়ে যায় এবং সেটা মানুষের কাছে অনেকটা নিপীড়নের কারণ হয়ে দাঁড়ায়। তো এই ব্যর্থতা তো অবশ্যই তাদেরকে দিতে হবে। কিন্তু আমরা যদি দেখি গত 50 বছরে আমাদের জনগণের যে আর্থিক যে উন্নয়ন, জনগণের যে জীবন ব্যবস্থা, জনগণের যে দৈনন্দিন যে চাহিদা, সেখান থেকে আমরা অনেক পিছিয়ে আছি। এখনও আমাদের দেশের প্রায় 20 থেকে 22 ভাগ মানুষ কিন্তু দিন আনে দিন খায়। আমরা যেটাকে বলি হ্যান্ড টু মাউথ। হ্যাঁ, এবং এটা আমরা এখনও কিন্তু বিশ্বে আপনি জানেন যে প্রায় 32টা দেশকে 40টা দেশকে বলা হয় লিস্ট ডেভেলপ কান্ট্রি। লিস্ট ডেভেলপ মানে সবচেয়ে কম উন্নত, যেখানে যাদের একটা বড় সংখ্যক মানুষ তারা কিন্তু দিন আনে দিন খায়। মানে তা ধরে নেওয়া হয় যে কোনো একটা মানুষের যদি দৈনিক আয়, গড় আয় যদি $1.70 হয়,
তাহলে তাকে বলা হয়েছে সে হ্যান্ড টু মাউথ, রাইট। তো অ্যাভারেজ। তো আমাদের দেশে এই সংখ্যা কিন্তু অসংখ্য, 17 কোটি মানুষ যদি প্রায় 20% হয়, তার মানে প্রায় তার মানে আমরা ধরে নিতে পারছি এটা আমাদের একটা রাজনৈতিক ব্যর্থতার কারণেই মার্শাল ল এসেছে। এদেশের রাজনীতিদের ব্যর্থতার কারণেই বিভিন্ন সময় দেশের যে সমস্ত অঘটন ঘটেছে, এটা রাজনীতিবিদদের ব্যর্থতা একটা স্বীকার করতেই হবে। আমি কর্নেল জিহাদের কাছে আসবো। কর্নেল জিহাদ, আপনি তো রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত হয়ে গেছেন, যদিও আপনি চিকিৎসক এবং হার্টের সাম্রাজ্যে আপনি একজন বিচরণকারী খুব শক্তিশালী চিকিৎসক। আপনার সুনাম সবসময় ছিল, সেনাবাহিনীতেও ছিল, এখনও আপনি ইবনে সিনাতে আপনি কার্ডিওলজি ডিপার্টমেন্টের হেড, এবং সেখানেও আপনার সুনাম। হঠাৎ করে আপনি রাজনীতিতে নামলেন, এটাই আগে প্রথমে জানি। ধন্যবাদ। আসলে আমরা জানি যে রাজনীতির অর্থ কি, আসলে নীতির রাজা। আমরা যাই কিছুই করি না কেন, আমি নিজে ডাক্তার হিসেবে হয়তো 10-15টা রোগীর চিকিৎসা করতে পারবো, কিন্তু আমরা যদি টোটাল সিস্টেমকে চেঞ্জ করতে চাই, সেখানে কিন্তু আমার শুধু ডাক্তারই যথেষ্ট নয়। সেখানে আমরা একটা সাবজেক্ট আছে যেটাকে আমরা বলি কমিউনিটি মেডিসিন। এই যে অনেক রোগ আছে যেটা সামাজিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে এগুলোকে ব্যবস্থা করতে হয়, যেমন মশা নিধন, তারপরে খাদ্যে ভেজাল। আমাদের দেশে প্রায় 100 উপরে জিনিসে খাদ্যে ভেজাল দেওয়া হয়। তারপরে এমন কোন খাদ্য আছে যেখানে ভেজাল নাই? আপনি দেখা দু একটা নাম বলতে পারেন? সেটাই হয়তো আমরা বা ছোটখাটো জাম্বুরা বা হাইলে তো আমরা শুনছি ফরমালিন দিয়ে দীর্ঘজীবী করা হয় এরকম। তো এই জন্য যেমন পয় নিষ্কাশন প্রণালী, তারপরে গার্বেজ ময়লা, এগুলো তো একজন ডাক্তার এর মাধ্যমে কিন্তু শত শত মানুষ অসুস্থ হয়ে পড়ছে এরকম। কারণ আমি শুধু খাদ্যে ভেজাল নিয়ে আমি একটু গবেষণা করে দেখেছি যে 20-30 বছর আগেও এই রোগগুলো ছিল, যেটা এখন আমরা দেখতে পাচ্ছি। লিভারের বিভিন্ন রকম ইনজুরি, কিডনি ডিজিজ, ক্যান্সার, এই সবগুলো রোগ কিন্তু এই খাদ্যে ভেজাল এবং এনভায়রনমেন্টাল পলিউশন এগুলোর কারণে হচ্ছে। তো আমি যদি ব্যক্তিগত চিকিৎসক হিসেবে আমি যত সার্ভিস দিতে পারবো, আমি যদি রাষ্ট্রীয় কাঠামোতে ইনভলভ হতে পারি, সেখানে অনেক বড় পরিসরে মানুষকে সেবা দেওয়া সম্ভব। তাহলে আপনি বলুন, আপনি যে সেবা দেওয়ার জন্য রাজনীতিতে নামছেন, যদিও আপনি সেবা দিয়ে আসছেন দীর্ঘদিন যাবত, তাহলে জামাত ইসলামীকে কেন বেছে নিলেন আপনি রাজনৈতিক দল হিসেবে? আমি নিজেও এটা দীর্ঘদিন ধরে আমি একটা কোরআনের আদর্শকে আমি লালন করি। আমি যখন ছাত্র জীবনে রাশিয়াতে ছিলাম, সেখানে গিয়ে আমি আরবদের সাথে তাদের সংস্পর্শে আসি এবং তাদের কাছ থেকে আমি জানতে পারি যে ইসলাম হচ্ছে এমন একটা সুন্দর জীবন ব্যবস্থা যেখানে সব কিছুর সমাধান আছে। এবং এই জিনিসটাই আমি রাশিয়াতে ছিলেন। আমি 7 বছর রাশিয়াতে ছিলাম। মানে আপনি ডাক্তারি পেশাটা কি রাশিয়াতে? আমি রাশিয়াতে ডাক্তারি পড়াশোনা করেছি। এবং আশ্চর্যজনকভাবে সত্যি যে আমি এখানে অত প্র্যাকটিসিং মুসলিম ছিলাম না, বরং রাশিয়াতে গিয়ে আমার একটা উল্টা হয়েছে আর কি। মানে সোশ্যালিস্টিক সিস্টেমে আমি এই আমাদের দেশের কমিউনিস্টরা যত জানে তার চেয়ে আমি অনেক বেশি জানি, কারণ ওগুলো আমাকে সব পড়ানো হয়েছে। ডায়ালেকটিক ম্যাটেরিয়ালিজম, হিস্টোরিক্যাল ম্যাটেরিয়ালিজম, সায়েন্টিফিক কমিউনিজম। আমরা জানি, আমরা যতটুকু শুনেছি প্রাক্তন রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদ সাহেব আপনি ব্রাদার ইন ল, এটা কি সঠিক? আচ্ছা, তো উনি তো একদম আপাত মস্তক, তাহলে উনি আপনার বোন পারিবারিকভাবে শৈশব থেকেই তারা আওয়ামী লীগ করতেন। তো সেখান থেকে একদম বিপরীত ধর্মী একটা রাজনীতিতে আপনি কিভাবে আসলেন, এটা যদি আমাদেরকে একটু জানান। ধন্যবাদ। আমি কিন্তু আমাদের ফ্যামিলির যদি দেখেন অনেক কিন্তু জামাতের সাথে সংশ্লিষ্ট। যেমন আমার খালা ছিলেন জামাত ইসলামের প্রথম মহিলা সেক্রেটারি হাফেজা আসমা খাতুন, এবং সংসদে 91-এর সংসদে উনি ছিলেন এমপি। তারপর আমার নানা ছিলেন, উনি নেজামে ইসলামী করতেন এবং উনি যুক্তফ্রন্টের এমএলএ ছিলেন। তারপরে আমার খালাতো ভাই বোনরা যেমন সাইফুল্লাহ মানসুর, খুব নামকরা একজন শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, জামাতের ওনার যথেষ্ট পারিবারিকভাবেই আপনি সেটাকে বলবো উদ্বুদ্ধ হয়েছেন। পারিবারিক আমার খালার ইনফ্লুয়েন্স আছে আমার উপর। আমি নিজেও পড়াশোনা করেছি রাশিয়াতে গিয়ে, আরবদের সংস্পর্শে এসে আমি ওদের সাথে পড়াশোনা করি, ইসলামের দিকে আরও মনোনীত। এবং আমি দেখেছি যে এই যে একটু আগে প্রশ্ন করেছেন যে রাজনীতিবিদদের ব্যর্থতা কেন, আমি মনে করি সততার অভাব হচ্ছে অন্যতম কারণ। আপনি দেখেন যে সব দেশের উল্লেখ করেছেন যে মালয়েশিয়া, এই তারপরে সিঙ্গাপুর,
একজন দুজন ভিয়েতনাম। একজন দুজন সৎ এবং যোগ্য নেতা দেশকে পাল্টে দিয়েছে। জি। আমরা জেনারেল জিয়ার কথা জানি, যে 3-4 বছরে উনি যেভাবে উদ্বুদ্ধ করেছেন এবং যেভাবে সততার সাথে, আমার মামা ছিলেন কর্নেল মাহফুজ, জেনারেল জিয়ার এপিএস ছিলেন, এই জন্য আমি কাছে থেকে দেখার সুযোগ হয়েছে যে মামার অ্যাক্টিভিটিস জেনারেল জিয়ার সাথে ওনার দেখেছি যে এত সৎ ছিলেন উনি। এবং একটা কথা আছে যে লিডার থিংস ফর দ্য নেক্সট ইলেকশন, বাট এ স্টেটসম্যান থিংস ফর দ্য নেক্সট জেনারেশন। আমার পরবর্তী জেনারেশন কিভাবে এফিশিয়েন্ট হবে, যোগ্য হবে, সেটার জন্য চিন্তা করে। আর আমাদের লিডাররা কি চিন্তা করে, পরবর্তী ইলেকশনে জেতার জন্য কত টাকা দরকার, আরও কিভাবে দুর্নীতি করা যায়, আরও কিভাবে মাসুল পাওয়ার তৈরি করা যায়, আরও কিভাবে কালো টাকার, যার ফলে এই গতানুগতিক রাজনৈতিক দলগুলোর মধ্যে এই সততার প্র্যাকটিস নেই। সততার অভাবই অন্যতম কারণ বলে আপনি মনে করছেন। আমি কর্নেল জামানের কাছে আসতে চাচ্ছি। কর্নেল জামান, বাংলাদেশের রাজনীতিবিদদের মধ্যে আজকে যারা, আমাদেরও তো বয়স হয়েছে, আমরা দেখেছি, আপনি কি মনে করেন তারা এই রাজনীতিটাকে পেশা হিসাবে গ্রহণ করেছে বলেই এই তাদের পথটা একটু অন্যদিকে চলে যাচ্ছে? এটা কি তারা সেবা হিসেবে রাজনীতিকে যদি গ্রহণ করত, তাহলে কি এই দশা হতো দেশের? তার নির্বাচনী এলাকার মানুষ দরিদ্র থাকতো এত বেশি? এটা এই প্রসঙ্গে আপনি একটা পেশা না এটা সেবা? প্রশ্নটা আসলে খুবই সমসাময়িক, কারণ আমাদের রাজনৈতিক যে বন্দোবস্তটা, এটা যেহেতু অনেকবারই ব্যর্থ হয়েছে, যে কারণে এই প্রশ্নগুলো মানুষের মনে আসে যে রাজনীতিবিদরা কি আসলে এটাকে মানুষকে সেবা দেওয়ার জন্য তারা রাজনীতি করে, যেহেতু সেটাই মুখ্য, আর না তাদের এটাকে পেশা হিসাবে নিয়েছে। হ্যাঁ, ফুল টাইম আপনার রাজনীতিবিদ কিন্তু আমাদের দেশে অসংখ্য, ফুল টাইম রাজনীতিবিদ, তাদের কোনো পেশা নাই, রাজনীতি তাদের পেশা আছে। বলা হয় বিশ্বে প্রায় 76 মানে প্রকারের পেশা আছে। তো অনেকে আপনার ফান করে বলে বাংলাদেশে 77, রাজনীতি একটা। তো আমি এটা বিশ্বাস করতে চাই না যে এই ধরনের কাজ, কারণ আমি নিজেও এখন রাজনীতির সাথে জড়িত। আমি বিশ্বাস করতে চাই যে না, 77 না, বাংলাদেশের 76টাই আছে। আপনারা যারা আমাদের এই প্রোগ্রাম শুনবেন, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, এটা দুঃখজনক দিয়ে আমরা যারা এখন, আমি বেশি দিন না, আমি রিটায়ারমেন্টের পরে রাজনীতিতে গত 7 বছর ধরে আমি জড়িত হয়েছি। তো আমি আপনাদেরকে বিশ্বাস করাতে চাই যে ভবিষ্যতে আপনারা এমন একটা বাংলাদেশ দেখতে পাবেন এই জুলাই আগস্ট পরবর্তীতে, যেখানে রাজনৈতিক গুণগত পরিবর্তন আসবে। এবং আজকে যে আমাদের, তার মানে আপনাকে এই মাঝে একটা প্রশ্ন করতে চাই, আপনি যে বললেন আপনারা দেখতে পাবেন একেবারে নিকটেই হয়তো সেই শুভ দিন অপেক্ষা করছে, সেই শুভ দিনটা কি এটা বোঝাতে চাচ্ছেন যে আগামী ইলেকশনে বিএনপি থেকে যারা নমিনেশন পাবে তারা সবাই সৎ এবং যোগ্য হবে? আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি যদিও পারফেক্ট ব্যক্তি নই, বিএনপির অনেক একজন কর্মী আমি বলতে পারেন, তো আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বিএনপি, আমার যে পাশে কর্নেল জিয়াদ খান স্যার যেটা বললেন, যে বিএনপি এমন একটা ব্যক্তির দ্বারা গঠিত একটি দল, যে শহীদ জিয়া, যাকে নিয়ে সবাই গর্ব করে, দেশের প্রতিটা মানুষ গর্ব করে। এমন একটি ব্যক্তির গড়া দল, তার এই দীর্ঘ পরিক্রমায়, আমাদের দলটারও তো বয়স কম হলো না, সেই 1978 সালের আপনার সেপ্টেম্বর মাসে যে দলটা গঠন করা হলো, তারা তো আজকে তো ধরেন 22 আর 47 বছর বয়স হয়ে গেলো। এই দল অনেক পথ অতিক্রম করেছে। আমাদের ম্যাডাম খালেদা জিয়া কিন্তু, জেনারেল জিয়া 3.5 বছর পরে উনি মৃত্যুবরণ করেন অতি দুঃখজনকভাবে। তারপরে কিন্তু উনি দলটাকে কিন্তু একটা খুব চমৎকার একটা স্টেজের উপর রেখে কিন্তু দাঁড় করে কিন্তু এগিয়ে নিচ্ছিলেন, যদিও বাধাগ্রস্ত হয়েছে বিভিন্নভাবে গত 17 বছর। তো এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে সামনে যে নির্বাচন আসছে, এই নির্বাচনে আমাদের যে সিনিয়র নেতৃত্ব আছেন, আমাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে শুরু করে আমাদের ম্যাডাম খালেদা এবং অন্যান্য যারা স্ট্যান্ডিং কমিটি আছে, তারা এটা দৃঢ়ভাবে বিষয়টা দেখবেন এবং আমার বিশ্বাস ভালো, যোগ্য, সৎ নেতৃত্বকেই বেছে নেবেন পরবর্তী নির্বাচনের জন্য। এটা আমি বিশ্বাস রাখতে চাই। আপনাকে একটু সহযোগিতা করি আমি। দেখুন, জিয়াউর রহমানের সততার কথা তো আপনি বললেন, এই ব্যাপারে কারো কোনো সন্দেহ নাই। ঠিক একইভাবে তার সহধর্মিণী, যিনি গৃহবধূ থেকে এসে আমাদের সেই বিএনপির হাল ধরেছিলেন, আপনি কি বলতে পারেন তার যে 3 প্রধানমন্ত্রী হয়ে তার বিরুদ্ধে 100 টাকার কোনো দুর্নীতির অভিযোগ কেউ তুলতে পারবে? তিনি 3 প্রধানমন্ত্রী হয়েও যখন তার স্বামীর স্মৃতি বিজড়িত সেই বাসা থেকে, সেটাও খুব নিম্ন স্তরেরই বাসা, একজন
প্রেসিডেন্টের বাসা কখনো ছিল না, এটা উপপ্রধান সামরিক মানে সেনা প্রধানের বাসা ছিল। সেই বাসা ত্যাগ করেনি। ওই বাসা থেকে যখন তাকে নির্মমভাবে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিল, বের করে দিল, তখন কিন্তু ঢাকা শহর কিংবা সারা বাংলাদেশে ওনার একটা ফ্ল্যাটও ছিল না। উনি কিন্তু অন্য একটা ভাড়া বাসায় আশ্রয় নিয়েছিলেন। একইভাবে তার ছেলেও আজ পর্যন্ত তার বিরুদ্ধে কোনো যদিও আওয়ামী লীগ চেষ্টা করেছে, অসংখ্য দুর্নীতির অভিযোগ এনে সবই ভুয়া প্রমাণিত হয়েছে, তারও বাংলাদেশ কিংবা পৃথিবীর কোথাও কোনো একটা ফ্ল্যাট কিংবা বাড়ির আপনি কোনো উদাহরণ দিতে পারবেন না। তো সেই দল থেকে কি আপনি মনে করেন কোনো আগামী নির্বাচনে কোনো খারাপ লোক যাবে? এটা আমি আশা করি না, আমি আশা করতে পারি না। কেননা এই দেশ এই দলের নেতৃত্বে যারা আছেন তারা অবশ্যই এই বিবেচনাটা করবেন। আপনার মনে আছে কিনা 91 সালে ইলেকশনে জেতার পরে 5 বছরের মাথায় কিন্তু সেটাকে দুর্নীতিগ্রস্ত দেশ হিসাবে কিন্তু আমাদের দেশের নামের তালিকা আসে। কেন আসছিল? তখন কিন্তু সেই সময়ে রাজনীতিবিদরা অনেকেই এমনভাবে দুর্নীতির সাথে সংশ্লিষ্ট হয়ে পড়েছেন, যারা পরবর্তীতে 1/11-এর পরে কিন্তু তারা সবাই স্বীকৃত দুর্নীতিগ্রস্ত হয়ে দলের দুর্নাম করেছেন। হাওয়ার আমরা সেই প্রসঙ্গে পরে আসব। এবার আমি কর্নেল জিহাদের কাছ থেকে সংক্ষেপে জানতে চাচ্ছি, আপনি জামাত ইসলামের কথা বলছেন, তাদের কি কোনো এরকম দারিদ্র বিমোচনের কোনো পরিকল্পনা আছে বলে কি জানেন আপনি? সংক্ষেপে বলুন। মাঠ পর্যায়ে এবং বিভিন্ন লেভেলে অনেক রকম পরিকল্পনা আছে। আমি ওই প্রসঙ্গে একটু আসতে চাই যে আপনি বলেছিলেন যে এত দল থাকলে আপনি জামাতকে কেন বেছে নিলেন, সেটাকে আমি একটু আসতে চাই। যে আমি দেখেছি যে অনেক দল আছে কিন্তু সৎ এবং যোগ্য নেতৃত্ব তৈরি করার কোনো সিস্টেম নাই ওই দলগুলোতে। যে একজন জয়েন করলো, একটা অসৎ লোক, কিন্তু সে যদি খুব পাওয়ারফুল মাসলম্যান হয় বা প্রচুর টাকার মালিক হয় এবং দুর্নীতিগ্রস্ত লোক হলেও অনেক পার্টিতে তারা ঠাঁই পায়। এটা যেমন জামাতে চিন্তাই করা যায় না, একজন দুর্নীতিবাজ অসৎ লোক এরকম। এবং যারাই জামাতে জয়েন করে তাদের প্রতিনিয়ত পরীক্ষা দিতে হয় তার সততার, এবং এটার জন্য প্রতিনিয়ত ট্রেনিং করানো হয় যে যেন সততার পরীক্ষা দিতে হয়। এই পরীক্ষা যারা উত্তীর্ণ হয় তারাই স্টেপ বাই স্টেপ উপরের দিকে ওঠে। কাজেই এই নেতৃত্বের মধ্যে সততার ব্যাপারে কোনো সন্দেহ নেই। কাজেই সৎ নেতৃত্ব অবশ্যই দরকার দেশ পরিচয় করার জন্য। তার মানে আপনি বলতে চাচ্ছেন আপনি জামাতকে বেছে নিয়েছেন, আপনি মনে করেন জামাত ইসলামী বাংলাদেশের অন্যান্য পলিটিক্যাল দলগুলোর চেয়ে এমন একটা দল যারা নিজেরা নেতা তৈরি করে সৎভাবে, এটাই তো মূল কথা। সুপ্রিয় দর্শক, আমরা সংক্ষিপ্ত একটা বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, আবারও স্বাগত আমাদের মুক্তির কথা অনুষ্ঠানে। কর্নেল শামসুজ্জামান খান, আমরা এখন আপনার কাছ থেকে জানতে চাই, আপনি কি মনে করেন না বাংলাদেশের এই প্রেক্ষাপটে 36 জুলাইয়ের আন্দোলনের কিংবা বিপ্লবের পরে যে উদ্দেশ্য লক্ষ্য নিয়ে দেশের বহু শহীদান, সেই রক্তস্নাত বাংলাদেশে আমরা এখন আছি, তাদের উদ্দেশ্য লক্ষ্য পূরণ করতে পারবে বাংলাদেশের যে পলিটিশিয়ানরা, যে দলগুলো এখন রাজনীতি করছে, আগামী ইলেকশনে পার্টিসিপেট করবে, তাদের এই দারিদ্র বিমোচনে কি কি ধারা কিংবা কি কি কার্যক্রম গ্রহণ করলে বাংলাদেশকে দারিদ্র্যমুক্ত করা যাবে, সে প্রসঙ্গে আপনি একটু বলুন। আমরা তো ডিসকাশনের প্রায় শেষের দিকে এসে গিয়েছি। জুলাই আগস্ট পরবর্তী যে বর্তমান যে প্রেক্ষাপটটা তৈরি হয়েছে, আমি বলবো যে রাজনীতিবিদদের নিজেদের শেখার অনেক বিষয় আছে এখান থেকে নিয়ে, এবং সামনে জনগণের যে প্রত্যাশা, একটি দারিদ্র্যমুক্ত বাংলাদেশ দেখা, একটি শোষণমুক্ত বাংলাদেশ দেখা, একটি আপনার উন্নত বাংলাদেশ দেখা এবং মানুষের অধিকারগুলো ফিরে পাওয়া, এইটা জন্য যেটা সবচেয়ে বেশি জরুরি হবে যে প্রথমেই আপনার রাজনৈতিক দলগুলোকে তাদের প্রতিনিধি নিয়োগের ব্যাপারে তাদের খুব কেয়ারফুল থাকতে হবে, এবং তাদেরকে কিন্তু ওই ধরনের ক্লিন ইমেজের যারা শিক্ষিত এবং মার্জিত, সৎ, মানুষের কাছে গ্রহণযোগ্য এলাকাতে এমন লোকগুলোকে বেছে নেওয়া। যদি যেটা নিতে পারে তাহলে প্রথম ধাপ তারা পেরিয়ে গেল। যদি এখানে ব্যর্থ হয় তাহলে কিন্তু প্রথমে হোঁচট খাবে। তো এটা হবে আমার বিশ্বাস যে আমরা যারা বিশেষ করে বড় আমরা যারা বিএনপি কিংবা আরও বড় রাজনৈতিক ছোটো রাজনীতি প্রত্যেকে এ ব্যাপারে খুব কেয়ারফুল হয়। দ্বিতীয় যেটা আসবে যে চ্যালেঞ্জটা ফেস করতে হবে আমাদেরকে, যে মানুষকে যদি সত্যি দিতে চাই, এখানে আমাদের প্রথমেই লক্ষ্য করতে হবে যে আমি আগে বলেছি যে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে দ্রুত
দ্রুত সাজিয়ে ফেলতে হবে। এবং এখানে আপনি এই ধরনের আপনার সব ধরনের যে আপনি নকল মুক্ত বলেন, আপনি শিক্ষার যে নিয়োগ বলেন, টিচার নিয়োগ বলেন ইত্যাদিগুলোকে যত দ্রুত সম্ভব কারেক্টিভ করে এগুলো, কারণ শিক্ষা দিতে পারবে একটা শিক্ষিত জাতি পারবে কিন্তু তার নিজের ভাগ্য গড়ে নিতে। এটা একটা। আমাদের কিন্তু বাংলাদেশে এখনও কিন্তু আমাদের দেশের প্রায় 85% লোক বসবাস করেন গ্রামে, এবং আমাদের কিন্তু শিল্পায়ন যথেষ্ট ঘটেছে গত 54 বছরে, কিন্তু এখন বিক্ষিপ্ত। এবং বড় একটা শিল্পায়ন আমাদের গার্মেন্টসের উপরে নির্ভরশীল, অন্যান্য বড় ইন্ডাস্ট্রি প্রাইভেট সেক্টরে না, প্রাইভেট সেক্টরে একটা দেশকে বাঁচিয়ে রাখে। প্রাইভেট এন্টারপ্রেনার লক্ষ লক্ষ মানুষের জব, একটা সরকারি কতজনের জব দিতে পারবে সরকার? তো প্রাইভেট এন্টারপ্রেনারগুলোকে আমাদের রক্ষা করতে হবে, দেখতে হবে এখানে যেন ব্যাংক লুটপাট না হয়, কিন্তু যারা সত্যিকারের ভালো ইন্ডাস্ট্রিয়াল সত্যিকারের যারা কন্ট্রিবিউট করতেছে দেশের অর্থনীতিতে, তাদেরকে প্রোটেক্ট করতে হবে, তাদেরকে এই ব্যবস্থা তৈরি করে দিতে হবে। তারপর আবার আসি আপনার, আমি কৃষি কথা বলতেছিলাম। দেখেন আমাদের শহীদ জিয়া কিন্তু খাল খনন দিয়ে কিন্তু বুঝেছিলেন সে 1970 যে আমাদের শিল্পায়ন এত দ্রুত সম্ভব না, একটা 71 স্বাধীনতা পাওয়া একটা দেশের পক্ষে এত দ্রুত শিল্পায়ন সম্ভব না। কিন্তু উনি কি করেছেন, যেটা শক্তি ছিল সে শক্তিকে উনি ব্যবহার করেছেন। উনি খাল খনন করেছেন, উনি আপনার শস্য আবাদের প্রতি মনোযোগ দিতে বলেছেন, উনি মৎস্য আবাদে মনোযোগ দিতে বলে, উনি ট্রি প্ল্যান্টেশন করতে বলেছেন। এরপরে তখন দেখলেন যে এটা খুব সহজে যাওয়া যায়, যেখানে যে ম্যান পাওয়ার আছে গার্মেন্টস সেক্টরকে উনি হাত দিয়েছেন। দেখেন ওনার এই স্বপ্নটাকে কিন্তু আমরা এগিয়ে ঠিকমতো নিতে পারিনি। আমাদের বিএনপি আমাদের দলেরও ব্যর্থতা আছে, আমরা কিন্তু ঠিক লাইনে থাকতে পারি না, বারবার আমরা বিচ্যুত হয়ে গিয়েছি আমাদের ভুলের কারণে। তা আমি মনে করি যদি সত্যি বাংলাদেশকে একটা সুন্দর বাংলাদেশ দেখাতে চায় মানুষের সামনে, আমাদেরকে এই প্রত্যেকটা বিষয়কে আমাদেরকে নতুন করে আবার হাত দিতে হবে এবং সততার সাথে। তাহলে আমার বিশ্বাস যে আগামীতে আমাদের বর্তমান যে লিডারশিপ আছে, জনাব তারেক রহমানের নেতৃত্বকে সামনে নিয়ে আমাদের ম্যাডাম খালেদা জিয়া এখনও বেঁচে আছেন, উনি তো একজন গণতন্ত্রের প্রতীক, এবং ওনাকে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের শহীদ জিয়া পরিবার, শহীদ জিয়া, ম্যাডাম খালেদা জিয়া, তারেক রহমানের প্রতি মানুষের এখনও দৃঢ় বিশ্বাস আছে, তাদের সততার প্রতি, তাদের নেতৃত্বের প্রতি। আমরা সবগুলোকে যদি আমরাকে কালেক্টিভলি যদি করতে পারি, সামনে যারা আমাদের মেম্বার অফ পার্লামেন্ট হয়ে আসবে তারা যদি সত্যি কন্ট্রিবিউট করতে পারে, আমার বিশ্বাস দেশের মানুষ আমাদের সাথে থাকবে এবং আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়তে পারবো। ভেরি গুড কর্নেল জামান, আমি সত্যি আপ্লুত আপনার কথা শুনে, এবং আশা করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনি যে কথাগুলো বললেন এগুলো শুনবে এবং বিশ্বাস করবে, বাস্তবে কার্যকরী করবে। কর্নেল জিয়াদ খান, এই যে দারিদ্র বিমোচন নিয়ে আমরা কথা বলছি, আপনি আপনার দলীয় দৃষ্টিকোণ থেকে আপনি বলুন, আপনারা কতটুকু এই ক্ষেত্রে অবদান রাখতে সমর্থ হবেন বলে মনে করেন? আমি মনে করি অনেক কিছু করার সামর্থ্যবান ইনশাল্লাহ আমরা হব। আমরা কিন্তু বর্তমানে যে আমাদের ইন্ডাস্ট্রি মেইনলি গার্মেন্টস ডিপেন্ডেন্ট, অথচ আমাদের পাশাপাশি চামড়া শিল্প ছিল, এটাকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। তারপর চা শিল্প, এটাকেও পরিকল্পিত ধ্বংস করা হয়েছে। চায়ের যে প্রাইস মানে প্রোডাকশন যে কস্ট, তার চেয়ে দেখা যায় যে সেল প্রাইস হচ্ছে তার চেয়েও কম, এরকম মানে এটাকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। এই জিনিসগুলোতে আমাদের হাত দিতে হবে। সৎ নেতৃত্ব হলে সেই চামড়া শিল্প একটা অন্যতম শিল্প হতে পারে আমাদের দেশে। এত কোরবানি দেওয়া হয় অথচ চামড়ার আমরা দাম পাচ্ছি না কেন? এটা পরিকল্পনা ধ্বংস করা হয়েছে। এটাকে করা 100 টাকা করে চামড়া বিক্রি হয়েছে গত বছর, অনেক সময় আছে পড়ে রয়েছে, কেউ কিনতে চান এরকম অবস্থা, অথচ এটা কত এক সময় দামি ছিল। তারপরে টি ইন্ডাস্ট্রি, তারপরে আমাদের যে ম্যান পাওয়ার 15 থেকে 30-35 বছরের প্রচণ্ড একটা বিরাট জনশক্তি আছে। এদেরকে যদি ট্রেনিং দেওয়া হয়, এরা বাইরে পৃথিবীর অধিকাংশ দেশে কিন্তু জনসংখ্যার অভাব। ইউরোপের অধিকাংশ দেশে তাদের জনসংখ্যার নেগেটিভ গ্রোথ রেট, তাদের জনসংখ্যা দরকার। আমরা জাপানের কথা জানি যে কয়েকদিন আগে আমরা দেখে আসছি যে প্রচুর তাদের ম্যান পাওয়ার দরকার। এই যে আমরা যে ট্রেন ম্যান পাওয়ারকেই আমরা বাইরে যদি পাঠাতে পারি, সেটা বিরাট ইনকামের সোর্স হবে। এবং আমরা যদি ইনভেস্টমেন্টের জন্য ভালো পরিবেশ তৈরি করতে পারি, অনেক দেশ আছে এখানে সস্তা শ্রমের জন্য ইউরোপ আমেরিকা থেকে অনেক ইন্ডাস্ট্রিয়ালিস্ট আসতে চায়। এত সস্তা শ্রম কোথাও পাওয়া যায় না, কাজে এই জন্য আসতে চাইছে। সেই জন্য যে আমরা পরিবেশ বান্ধব করতে পারি, এবং এই যে আমাদের যে আমলাতান্ত্রিক জটিলতা ইনভেস্টমেন্ট করতে গেলে, সেটাকে যদি আমরা সততার সাথে কমাতে পারি, মানুষের জন্য ইজিলি, চায়নাতে কেন মানুষ ইনভেস্টমেন্ট করতে যায়, ইজিলি সেখানে ইনভেস্টমেন্টের জন্য সুন্দর পরিবেশ তৈরি করে দেওয়া। একটা জিনিস আপনার কাছ থেকে আমি মাঝখানে জানতে চাই, যে বৈষম্য বিরোধী আন্দোলন থেকে আলটিমেটলি কিন্তু যাত্রা শুরু হয়, বৈষম্য বিরোধী আন্দোলনটাকে মোকাবেলা করতে গিয়ে হাসিনা সরকার চরমভাবে তাদের প্রতি অত্যাচার করার ফলে
তারপরে এক দফা আন্দোলনে তার উপলাভ করে। সেই বৈষম্য শব্দটাই কিন্তু মূল শব্দ, যে কারণে এই দারিদ্রতা, এই বৈষম্যটা বিমোচন করার কিন্তু অন্যতম কারিগর হবে রাজনীতিবিদরা, কারণ তারাই পারবে এই বৈষম্য দূর করার কাজ করার জন্য। সেক্ষেত্রে আপনার দল, আপনি কি মনে করেন যারা আগামী নির্বাচনে ইলেকশনে দাঁড়াবেন এবং পাশ করার ইচ্ছা করেন, আপনাদের কি সেই সক্ষমতা আছে? জি, অবশ্যই আছে। এই যে আমি যে পয়েন্টগুলো বললাম, যে এই শিল্পগুলোকে আরও করা, তারপর ইনভেস্টমেন্টের জন্য পরিবেশ তৈরি করা, তারপরে জাকাত, ইসলামের কিন্তু দুইটা দারিদ্র বিমোচনের জন্য কিন্তু অন্যতম দুইটা ফ্যাক্টর হচ্ছে জাকাত এবং সুদ। যে সুদ দেয় সাধারণত গরিবরা, নেয় বড় লোকরা, আর জাকাত নেয় গরিবরা, দেয় বড় লোক। আচ্ছা, তো এই জিনিসটাই আমাদের দেশে যত জাকাত দেওয়ার সক্ষম বড় লোক আছে, তারা যদি সঠিকভাবে জাকাত দেন এবং এটাকে যদি সঠিকভাবে সৎভাবে এটাকে কালেকশন করা হয়, দেখা যায় যে 2-3 বছরের মধ্যেই দারিদ্র্য সীমা অনেক নিচে আনা সম্ভব। তারপরে এই যে সুদ ভিত্তিক ব্যবস্থা, এটা তো সমস্ত পৃথিবীকেই ধ্বংস করে ফেলছে এই সুদী ব্যবস্থার কারণে, যে আমরা অনেক বড় বড় ব্যাংক জানি দেউলিয়া হয়ে যাচ্ছে। সুদটা এমন একটা ডেঞ্জারাস জিনিস, সেখান থেকে উদ্ধারের জন্য আমাদেরকে প্রচেষ্টা চালাতে হবে। এবার আমরা যদি সুদ বন্ধ করতে পারি, জাকাত সিস্টেম চালু করতে পারি, লটারি, জুয়া, এভাবে বিভিন্ন জিনিস যার মাধ্যমে মানুষ জুয়ার মাধ্যমে অনেক মানুষ দারিদ্র্যে পরিণত হয়। তারপরে যে চিকিৎসা, অনেক মানুষ, আমাদের দেশে একটা স্টাডি আছে, খুব অথেন্টিক স্টাডি ICTDRB'র, আমাদের দেশে শুধু চিকিৎসা খাতে ব্যয় বহন করতে গিয়ে আমাদের দেশে প্রায় 40-50 লক্ষ লোক দারিদ্র্য সীমার নিচে চলে যায় চিকিৎসা করতে। হ্যাঁ, আমি এটাই তথ্যটা শুনলাম। আমার মেয়ে ডাক্তার, সেও ওই দিন বলল যে একটা চিকিৎসালয়ে এক দরিদ্র রোগী আসছে, হার্টের রোগী, মাত্র এক রাত্র থাকার জন্য তাকে 73,000 টাকা তাকে পরিশোধ করতে হচ্ছে। তারপরে টাকা জোগাড় করতে পারবে না বলে এই রোগীকে নিতে গিয়ে সেই হয়তো অনেক কিছু বিক্রি করতে হয়েছে। তাহলে বলুন, কোন জায়গায় বৈষম্যটা নেই? এই যে আপনি বলেন চিকিৎসা করতে গিয়ে দরিদ্র হয়ে যাচ্ছে, একটা গরিব লোক একটা হার্টের চিকিৎসা করতে গিয়ে যদি এক রাত্রের জন্য তাকে 73,000 টাকা দিতে হয়, তাহলে তো তার এমন কোনো সম্পদ নাই যে পুরো চিকিৎসা শেষ করবে সে। এই প্রসঙ্গে যদি আপনাকে সংক্ষেপে বলেন যে কিভাবে আমরা এটা থেকে মুক্তি পেতে পারি। সেটার জন্যই তো সৎ চিকিৎসা ব্যবস্থা দরকার। আমরা শুধু একটা এক্সাম্পল, আমাদের দেশে এমনিতেই চিকিৎসা খাতে যে বাজেট বরাদ্দ করা হয় সেটা কিন্তু খুবই কম, কিন্তু খুবই দুঃখজনক যে এই বাজেটের 1/3 আবার গভর্নমেন্টের ট্রেজারিতে চলে যায়। কেন? বাজেট ইউটিলাইজ করা সম্ভব হয় না, কারণ ওখানে ভাগাভাগি প্রশ্ন আসে যে মিনিস্টার, MP, সিভিল সার্জন বা আরও নিচের লেভেলে যারা আছে, কে কত % ভাগ নেবে, এ করতে গিয়ে দেখা যাচ্ছে যে 1/3 বাজেট ফেরত যাচ্ছে, অথচ আমাদের এমনি বাজেট কম। কাজে এখানে যদি দুর্নীতিমুক্ত একটা মেডিকেল প্রশাসন তৈরি করা যায়, দেখা যাবে যে অনেক বেশি সেবা দেওয়া সম্ভব। আমরা এক্সাম্পল দেখি যে অনেক পেশেন্টকে একসময় স্ট্যান্টের দাম ছিল অনেক বেশি, সেটাকে গভর্নমেন্ট ইন্টারফেয়ার করার কারণে দাম কিন্তু এখন সহনীয় পর্যায়ে এসছে, অনেক কমেছে এরকম। অথচ এর চেয়েও কমে এই একই স্ট্যান্ড নেপালে আরও কম দামে দেওয়া হচ্ছে। তার মানে কি, এটা যদি গভর্নমেন্ট ইন্টারফেয়ার করে এবং তাহলে কিন্তু এই চিকিৎসাটায় ব্যয় অনেক কমানো সম্ভব। এবং যে সব দুর্নীতি করা হয় মেডিকেল প্রশাসন, দুর্নীতি, এই একটা স্ট্যান্ড পড়বে, যে স্ট্যান্ডটা 50,000 টাকা কেনা যায়, সেটা রোগীদের কাছ থেকে নেওয়া হচ্ছে 1.5 লক্ষ টাকা অথবা 2 লক্ষ টাকা। এই যে প্রতারণা, এই যে দুর্নীতি, এটা সর্বত্র। তো সর্বাঙ্গ ব্যথা হলে আপনি ঔষধ কোথায় দিবেন? তো আপনি সর্বশেষ, আমি কর্নেল জামানের কাছে জানতে চাই, আপনি কি মনে করেন না আগামী যেই নির্বাচনটা হবে সেখানে শতভাগ যদি আমরা 300 আসনে সৎ লোককে, 300 আসনে না হলে 250টি আসনেও যদি সৎ এবং যোগ্য লোককে নির্বাচিত করতে পারি, তাহলে কি মনে করেন না বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে সর্বক্ষেত্রে? আমি আপনার সঙ্গে দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের সামনে যে নির্বাচন আসছে সেই নির্বাচনে প্রত্যেকটি দল তাদের অবস্থান থেকে চেষ্টা করবে তাদের বেস্ট যে ক্যান্ডিডেটগুলোকে সিলেক্ট করতে, এবং সততা, আপনার শিক্ষাগত যোগ্যতা,
তাদের ব্যক্তি ইমেজ মানুষের কাছে গ্রহণযোগ্যতাকে প্রাধান্য দিবে, এবং যদি এটা তারা প্রয়োগ করতে পারে, আমি আপনার সাথে একমত, 100% আপনি কখনোই সম্ভব হবে না, পৃথিবীর কোথাও নেই। আমাদের এখানে আমরা আশা করতে হয়তো না করতে পারি, যদি 70-80 ভাগও যদি আমরা এইভাবে নির্বাচিত হয়ে নিয়ে আসতে পারি সংসদ, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা একটা নতুন বাংলাদেশ দেখতে পাবো। কারণ এদেশের মানুষ এখনও রাজনীতিবিদদের উপরে আশা করে থাকতে চায়, এখনও মানুষ গণতান্ত্রিক ব্যবস্থাকেই এদেশের মানুষ প্রাধান্য দেয় এবং গণতান্ত্রিক ব্যবস্থায় তারা চলতে চায়। এখন আমরা যারা রাজনীতিতে আসি এবং আমরা যারা ভবিষ্যতে রাজনীতিতে আসবো, আমাদেরকে এটা মাথায় রেখে রাজনীতি করতে হবে। আপনার সংক্ষেপে 30 সেকেন্ডে যদি বলেন, গতানুগতিক সিস্টেমে যদি নির্বাচনে যাওয়া হয়, এখানে অসৎ লোক চলে আসার সম্ভাবনা খুবই বেশি। কারণ কি, যে আমাদের এখনও মানুষ অত শিক্ষিত না, এবং তাদেরকে যদি 1000 টাকা 10,000 টাকার প্রলোভন দেখানো হয়, অনেকেই তার বিবেক বিক্রি করে দেয়। এই জন্য ইলেকশন কমিশনের এখানে দায়িত্ব রয়েছে, তারপর সংস্কারের দরকার রয়েছে, যেন কালো টাকা পেশি এগুলো যেন কোনোভাবে রোল প্লে করতে না পারে, এবং এটা যথেষ্ট সংস্কার দরকার। কারণ দীর্ঘদিন ধরে পেশি শক্তি, কালো টাকার ছড়াছড়ির ফলে নির্বাচনগুলো, যার ফলে ক্যান্ডিডেটরা সবাই প্রচুর টাকা নিয়ে মাঠে নামে। এই জিনিসগুলোকে যদি আমরা করতে পারি, আশা করি মনে হয় নির্বাচনটা সঠিক পথে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আমরা আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, 54 বছর হয়ে গেল আমাদের স্বাধীনতার, আমরা সেই দরিদ্র মানুষের কথা কেউ বলি না, যারা রাজনীতিবিদ তাদের মুখে একবারও আসে না সেই দরিদ্র, নিঃস্ব, বস্ত্রহীন, অন্নহীন, চিকিৎসাহীন সে মানুষদের কথা, শিক্ষাবঞ্চিত মানুষদের কথা। এটাই যদি না হয়, তাহলে সেই স্বাধীনতার কী মূল্য রইল? তাহলে পরাধীন থাকতে অসুবিধা কোথায়? প্রিয় দর্শক শ্রোতা, আপনারাই ঠিক করুন, আগামী নির্বাচনে আপনারা নিজেরা যদি সৎ, যোগ্য, ইমানদার, দেশপ্রেমিক মানুষদেরকে সর্বস্তরে নির্বাচিত করেন, ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে শুরু করে দেশের রাষ্ট্রপতি পর্যন্ত যদি আপনারা টাকার বিনিময়ে ভোট না দিয়ে যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত করেন, আমি নিশ্চিত করে বলতে পারি, এই মুক্তির কথা অনুষ্ঠান থেকে আপনাদেরকে এই আশা ব্যক্ত করতে পারি, আগামীর বাংলাদেশ হবে সব দুর্নীতিমুক্ত, সব সমস্যা মুক্ত বাংলাদেশ। আল্লাহ হাফেজ। সুপ্রিয় দর্শক, আবারও স্বাগতম মুক্তির কথায়। কর্নেল শামসুজ্জামান, এই রাজনীতি বাংলাদেশের বিভিন্ন দল আছে, বড় দল, ছোট দল, মাঝারি দল। আপনি কি মনে করেন যে পার্শ্ববর্তী দেশ আমাদের ইন্ডিয়া বা ভারত, এই রাজনীতিতে তারা ইনফ্লুয়েন্স করছে প্রত্যেকটা জায়গায় আমাদেরকে পিছিয়ে রাখার জন্য? প্রত্যেকটি ক্ষেত্রে, শিক্ষা বলেন, বিচার ব্যবস্থা বলেন, আমাদের দারিদ্রতা বলেন, বিভিন্ন ক্ষেত্রে, কর্মক্ষেত্রে বলেন, আজকে তাদের দেশের লোক নিয়ে আমাদের দেশের আইটিতে কাজ করে, আমাদের গার্মেন্টসে কাজ করে, একজন দুইজন নয়, শত শত নয়, লক্ষ লক্ষ, অথচ আমাদের জনসংখ্যা বিশাল। এই প্রসঙ্গে যদি আপনি বলেন, এটা কি ইন্ডিয়ার কোনো হেজিমনিও কি আমাদের দেশে এই দারিদ্রতা বিমোচনে একটা অন্তরায় হতে পারে? এখন আমি একটু বিষয় বলি যে আমাদেরকে ইন্ডিয়াকে ব্লেম করার আগে আমাদের নিজেদের দিকে আর কি প্রশ্নটা নিজের দিকে করতে হবে। আমাদের কিন্তু এটা একটা রাজনৈতিক ব্যর্থতা, এই ব্যর্থতার দায় কিন্তু প্রথমে আমাদেরকে নিতে হবে, আমাদের রাজনীতিবিদদের নিতে হবে, আমাদের সকলকে নিতে হবে। এবং আপনি দেখেন আমাদের শিক্ষা ব্যবস্থার ভিতরেই গলদ, এবং গত 16 বছরে যে ফ্যাসিস্ট গভর্নমেন্টটা গেল, এরা তো শিক্ষা ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে, পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। না, আপনি যে বললেন তাদেরকে পুরোপুরি দায়ী, আমি আসতেছি আপনার পয়েন্টে। তো ধ্বংস করে দিয়েছে, তো হয় কি, আপনি যখন আপনার নিজের লোকগুলোকে যখন আপনি কর্মক্ষম করে তুলতে পারবেন না, কোয়ালিটিটিভ আপনার লোক যখন আপনার দেশে যখন ঘাটতি করে ফেলবেন, আপনি শিক্ষা ব্যবস্থাটাকে যদি আপনি দুর্বল করে ফেলেন, তখন কিন্তু আমাদের কিন্তু প্রাইভেট এন্টারপ্রেনাররা কিন্তু অনেক দূরে এগিয়ে এসেছে। দেখেন আজকে যে স্টুডিওতে বসে আমরা কথা বলছি, নিউজ 24, তো এই নিউজ 24 এ ধরনের স্টুডিও কিন্তু এখন অসংখ্য বাংলাদেশে, এটা কিন্তু আমাদের লোকজনই চালাচ্ছে, আমাদের লোকজনই করেছে, আমাদের বড় বড় বিজনেস এন্টারপ্রেনাররাই কিন্তু এই ধরনের মিডিয়াগুলোকে তারা। আবার এটাও ঠিক, যারা করেছে বাংলাদেশে এরকম বিত্তশালী, যাদেরকে আমরা বলি তথাকথিত বিত্তশালী, হাজার হাজার কোম্পানি গড়ে তুলেছে ব্যাংকের লোন নিয়ে। আজকে বাংলাদেশের ব্যাংক একদম নিচে
তলানিতে চলে গেছে। বাংলাদেশ ব্যাংক নিচে তো হচ্ছে শত শত না হাজার হাজার কোম্পানিগুলো তারা হাজার হাজার কোটি টাকা নিয়ে 1 টাকা ফেরত দিচ্ছে না, ওটা আসি জনগণের। না, ওটা আমি আসি আপনাকে, এতে এই সুযোগটা তাদের কে করে দিয়েছে? আবার কিন্তু সরকারের শুধু পলিটিশিয়ান না, আপনার রাষ্ট্র কাঠামোতে কিন্তু আপনার 3টা ভাগ আছে, কিন্তু লেজিসলেটিভ আছে, আপনার অ্যাডমিনিস্ট্রেশন আছে, আর এটা আছে, তো আপনার আইন আছে। তো আপনি দেখেন এখানে কিন্তু খুব একটা কম্প্যাক্ট এবং কনসার্টেড গেম দেওয়া হয় কিন্তু। হ্যাঁ, রাষ্ট্র পরিচালনায় যে দলটি থাকে এবং যারা সহযোগিতা করে, যে ব্যুরোক্রেসি, সবাই মিলে কিন্তু এই আপনার ব্যাংক ব্যবস্থা বলেন, এগুলো আমাদের রাজনীতিবিদদের সুযোগ করে দিয়েছে। আপনার প্রশ্নের উত্তরে একটা পাঠ আমি দিচ্ছিলাম যে আমরা কর্মক্ষম লোক তৈরি করতে পারি নাই, শিক্ষা ব্যবস্থাটাকে আমরা একটা কাঠামোতে দাঁড় করাতে পারি নাই। এটা আমাদের ব্যর্থতা কিন্তু রাজনীতিবিদদের এবং শিক্ষা কার্যক্রমের সাথে যারা জড়িত সকল সরকারি কর্মকর্তা সবাই কিন্তু এই জন্য দায়ী। আর দ্বিতীয় পার্ট যেটা আপনি বলতেছিলেন যে আমাদের নেইবারের, দেখেন নেইবার ইন্ডিয়া এমন একটা নেইবার, মোস্ট আনহেলদি নেইবার, একটা অসুস্থ প্রতিবেশী। আপনি দেখেন এই সার্ক কান্ট্রির ভিতরে কোন দেশটির সাথে তার ভালো সম্পর্ক আছে? নাই। এবং এই এমন একটা দেশ, এরা সারা বিশ্বে বেনিয়াগিরি করে বেড়ায়, তাদের কোটি কোটি মানুষ সারা বিশ্ব জুড়ে কিন্তু কাজ করে বেড়াচ্ছে, কিন্তু তার দেশে দুটো মানুষ কাজ করতে গেলে তাদের নিগৃহীত করে, দেখেন পুশিং শুরু করছে। এই লোকগুলো কোনো না কোনোভাবে কাজ করতে গিয়েছে হয়তো তাদের ওখানে, তাদের শ্রমও তারা নিচ্ছে, তাদেরও কিন্তু লক্ষ লক্ষ লোক কিন্তু আমাদের দেশে এসেছে। এবং গত 16 বছরে যেটা ঘটে গিয়েছে, যেহেতু আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে দুর্বল করে দেওয়া হয়েছিল, এবং এখানে তাদের কন্ট্রিবিউশন আছে, নেবারদের কন্ট্রিবিউশন আছে, কারণ তারা একসত্র তারা এই গত ফ্যাসিস্ট আওয়ামী লীগকে তারা সাপোর্ট দিয়ে গিয়েছে, এবং তার বিনিময়ে তারা কি করেছে, যে তারা যা যা চেয়েছে তাই করে দিয়েছে। তার ভিতরে শিক্ষা ব্যবস্থা একটা ছিল, এটাকে দুর্বল করে রাখবো। কাজেই তাহলে কোনো কর্পোরেট জগতে আপনার যখন কোয়ালিটেটিভ লোকগুলো লাগবে, এক্সপিরিয়েন্স লোকগুলো লাগবে, তখন কিন্তু আপনি যদি বড় একটা কনগ্লোমেরেটের আপনার বড় ব্যবসায়ী হন, আপনি যদি এরকম 20-30টা ইন্ডাস্ট্রি থাকে, আপনি তো চাইবেন বেস্ট পসিবল লোক দিয়ে চালাতে, আপনি দেশে কিন্তু পাচ্ছেন না। যখনই আপনি পাবেন না, তখন আপনি বাইরে থেকে আনবেন, বাইরে থেকে আনতে যে কিন্তু আপনি নিকট থেকে আনার চেষ্টা করবেন, তাতে খরচটা কম পড়বে। আপনার কথা থেকে এটা কাজেই আমরা সুযোগটা করে দিয়েছি, সুযোগটা তারা নিয়েছে, এবং ওই ফ্যাসিস্টকে তারা দীর্ঘদিন লালিত করে এটাকে আমাদের উপরে বলতে পারেন যে আমাদের একটা ধ্বংসের প্রান্তে দাঁড় করিয়েছে। ধ্বংসের প্রান্তে না, ধ্বংসস্তূপে পরিণত করেছে। কর্নেল জিহাদ খান, আমরা যে প্রসঙ্গে আলাপ করছিলাম, ইন্ডিয়ারও তো এই দায়িত্ব আছে, প্রতিবেশী দেশকে মানুষে ভালোবাসে, প্রতিবেশী দেশ যদি দরিদ্র হয়, প্রতিবেশী দেশকে সাহায্য করা তাদের দায়িত্বের মধ্যে পড়ে। সেই কাজটা কি তারা করে? মোটেই করে না। দেখেন, ওই 71 সালে বন্ধু ভেসে ইন্ডিয়া আসলো, কিন্তু 16 ডিসেম্বর পরে আমরা কি দেখলাম? আমাদের দেশের কোটি কোটি টাকার সম্পদ, তারা মিত্রবাহিনী ছিল, অথচ আমাদের দেশের থেকে কোটি কোটি টাকার সম্পদ পাচার করে নিয়ে গেল। এই কি বন্ধুর পরিচয়? এবং এই কোনো দিনের জন্যই তারা সেই বঙ্গভঙ্গ থেকে যদি আমরা দেখি যে কোনো সময় আমাদের স্বাধীন অস্তিত্বকে তারা স্বীকার করে নাই। এবং আপনারা জানেন যে দিল্লিতে যে ইন্ডিয়ান ম্যাপ আঁকা হয়েছে, না বাংলাদেশের অস্তিত্বই নাই, বাংলাদেশের ম্যাপই নাই। কাজে এই যেহেতু স্বীকার করে না, তারা সবসময় চেষ্টা করেন যে এই দেশটাকে কতভাবে দুর্বল করা যায় অর্থনৈতিকভাবে, শিক্ষায়, ব্যবসা বাণিজ্যে, এবং এটার জন্য ডেলিভারিটলি তারা কাজ করে যাচ্ছে। এই যে শিক্ষা ব্যবস্থা, আমি শুধু মেডিকেল একটা এক্সাম্পল দিই, কয়েক বছর আগ পর্যন্ত প্রায় 8-10 বছর মেডিকেল পরীক্ষার প্রশ্ন নকল হয়েছে। আচ্ছা, কিভাবে এটা সম্ভব হতে পারে? নিশ্চয়ই কোনো না কোনোভাবে করা হয়েছে। এবং যদি 10 বছর ধরে নকল পরীক্ষা দিয়ে ডাক্তার তার মেডিকেল জগতে ঢোকে, এ তো উইক ডাক্তার হবে। আমি ঢাকা মেডিকেলের স্টুডেন্ট ছিলাম, বেস্ট স্টুডেন্টরাই ঢাকা মেডিকেলে আসতো। নকল হওয়ার পরে দেখা গেল যে ছেলের দুর্বল, কোচিং সেন্টার থেকে বোঝা যায় কে ভালো কে খারাপ, তাদের রিপোর্ট যে দুর্বল, এত দুর্বল, সে ঢাকা মেডিকেল কীভাবে চান্স পেল? আচ্ছা, অথচ ভালো স্টুডেন্টরা ঢাকা মেডিকেল চান্স পেয়েছে নকল করাতে। এরকম এইভাবে পরিকল্পিতভাবে যেন আমাদের দেশে ভালো কোঠা পদ্ধতি, ভুয়া মুক্তিযোদ্ধাদের নাতিরাও তো চাকরি পেয়েছে, এটাও কি দায়ী নয়? অবশ্যই দায়ী। তো টোটাল সিস্টেমটাকে ইন্ডিয়া প্ল্যান্ড ওয়েতে যেন আমাদের মানে অর্থনৈতিক বিকাশ না। ডক্টর ইউনুস জাপানে গিয়ে একটা খুব সুন্দর এক্সাম্পল দিয়েছেন, বলেছেন যে গত 15 বছর ধরে অনবরতে আমাদের দেশে ভূমিকম্প হয়েছে, ভূমিকম্পের ফলে সব কিছু ভেঙে চুরমার হয়ে গেছে। আপনি আর্থিক ব্যবস্থা বলেন, চরম আর্থিক সংকট, চরম দুরবস্থা। এটা ডক্টর ইউনুস না এসে অন্য কেউ যদি আসতো, আমার মনে হয় এটাকে 1 মাসও চালাতে পারত। স্বৈরাচারী শেখ হাসিনা বলেছে যে 1 মাসও চালাতে পারবে, এটা তার মনের কথা না। এবং এইটাই উনি চাচ্ছিলেন যে এমনভাবে ধ্বংস করে যাবে দেশটাকে যেন অন্য কেউ এসে এটাকে দাঁড় করাতে না পারে। এই ছিল তাদের প্ল্যান।
এবং এইভাবে অর্থনীতি ধ্বংস করা হয়েছে, ব্যবসা বাণিজ্য, শিক্ষা বলেন বা চিকিৎসা খাত, যেন এই দেশের মানুষ চিকিৎসার জন্য ইন্ডিয়াতে যায়, অথচ আমাদের দেশে ভালো ভালো ডাক্তার আছে, তাদেরকে দলীয় করার কারণে ভালো ডাক্তাররা জায়গা মতো প্লেস পাচ্ছে না, তো খারাপ দুর্বল ডাক্তারদেরকে জায়গা বেড়ে হচ্ছে, ভালো ডাক্তারগুলো দেখা যায় ঢাকার বাইরে বা একটা আনইম্পর্টেন্ট জায়গায় পোস্টিং করা হচ্ছে। এভাবে আপনি শিক্ষাক্ষেত্রে দেখবেন, সব ক্ষেত্রে এটা। এবং 15 বছর ধরে এই স্বৈরাচারী শাসক কে প্যাট্রোনাইজ করেছে? ইন্ডিয়া করেছে। তারা সব কিছু জানার পর এখন ইলেকশন নিয়ে তারা কত দরদ আমাদের দেশের জন্য, ইলেকশন চাই। নির্বাচিত সরকার তাদের পছন্দ, ডক্টর ইউনূসকে তাদের পছন্দ না, তো এই গত 15 বছর ধরে কি নির্বাচিত সরকার ছিল? তাদের এত পছন্দ কেন? কারণ তাদের একমাত্র চাহিদা অনুগত একটা দিল্লির দাস বা দাসী হবে এরকম একটা সরকার চায়, এটাই তাদের। তার মানে তাদের মোটেও বাংলাদেশের প্রতি দরদ, ভালোবাসা, বাংলাদেশের মানুষকে ভালোবাসা এটা নেই মোটেই না। এবং আপনার ইনফরমেশনের জন্য বলছি, 1971 সালে তারা এসেছিল দেশটাকে চিরতরে দখল করার জন্য। সেই তথ্য প্রকাশ হয়ে গেছে। ইন্দিরা গান্ধী বলেছেন লন্ডনে গিয়ে যে আমার পার্লামেন্ট, তারা সিদ্ধান্ত নিয়েছিল তারা দেশটা পরিচালনা করবে এবং সেখানে থেকে যাতে আমরা সেনাবাহিনী প্রত্যাহার না করার কারণে তাকে কিন্তু সেটাও হত্যা করার অন্যতম একটা কারণ হয়ে দাঁড়ায়। সুতরাং ইন্ডিয়া কখনো আমাদের বন্ধু ছিল না, এখনো নাই, ভবিষ্যতে যে হবে সেটাও আমরা মনে করি না। সুপ্রিয় দর্শক, আমরা ছোট্ট আরেকটা বিরতিতে যাচ্ছি, আমাদের সাথে থাকুন।